নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। বহুদিন আগে এই বাংলায় একটা সিনেমা বেরিয়েছিল, যার নাম ছিল ফান্দে পড়িয়া বগা কান্দে রে। অর্থাৎ যখন আপনি ফেঁসে গেছেন, কাদা ছাড়া আপনার কাছে আর কোনো উপায় নেই। বর্তমানে বাংলাদেশ সরকারের অবস্থা দেখে আমার হুবহু সেই সিনেমাটার কথাই মনে পড়ে। তারা এখন এমনভাবে ফেঁসেছেন যে এই সমস্যা থেকে উতরানোর জন্য যার তার পায়ে ধরতেও তারা বাধ্য হচ্ছেন। একবার বাংলাদেশের রাজনীতির অবস্থাটা আপনি ভাবুন। কিছুদিন আগে এই অন্তর্বর্তীকালীন সরকার কোর্টে ছুটে গেছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার জন্য। তারা কার্যত রাজনৈতিক দলগুলোর যে আইডিওলজি সেটাকে পাত্তাই দিতে চায়নি। মানে কিছুদিন আগে বাংলাদেশের রাজনীতিতে কার্যত দ্বিখণ্ডীকরণের চিত্র আমরা দেখেছিলাম। বিএনপি বলছিল নির্বাচন করতে হবে, জামাত বলছিল আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পাশে আছি, এবং এই জামাত এবং বিএনপি বাদ দিয়ে বাকি যে দলগুলো ছিল তারাও কিন্তু রাষ্ট্রপতি নিয়ে এই সরকারের তীব্র সমালোচনা করেন। অর্থাৎ সরকার বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় আছে, তারা যে রাজনৈতিক দলগুলোর সান্নিধ্যে ক্ষমতায় বসেছিল তারা কিন্তু কার্যত অস্বীকার করতে শুরু করে দিয়েছিল। অর্থাৎ আমি শেষ কথা, আমি দেশে যা বলবো সেটাই হবে, আপনাদের কাউকে প্রয়োজন নেই, আমরাই সরকার চালাবো, এটাই নতুন বাংলাদেশ, এটাই স্বাধীন বাংলাদেশ, এটাই উন্নততর বাংলাদেশ, যেখানে ফ্যাসিবাদী স্বৈরাচারী কোনো শাসকের জায়গা নেই। কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকার একাধিক ভুল এমন পদক্ষেপ নিয়ে বসে আছে যে তারা সরকার বাঁচাতে শুধু নয়, দেশকে বাঁচাতে রাজনৈতিক দলগুলো শরণাপন্ন হলেন। কালকে মোহাম্মদ ইউনূস নজিরবিহীনভাবে একটি সর্বদলীয় বৈঠক করেন, আর সর্বদলীয় বৈঠক করে আলটিমেটলি কোথায় গিয়ে পৌঁছলেন? যেখানে গিয়ে পৌঁছালেন সেই জায়গাটাতেই তারা কিন্তু আজ থেকে এক সপ্তাহ আগেতেই দাঁড়িয়েছিলেন, অর্থাৎ ভারত বিরোধিতা। তারা সরকারিভাবে একটি স্টেটমেন্ট দেন, সেখানে তারা এই বাংলাদেশের অরাজকতা পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং মানে যাকে জেলে ধরে রাখা হয়েছে সেই চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে একটা কথাও কিন্তু বলেননি। তারা সমস্ত বিষয়টা কার্যত দায় এড়িয়ে ভারত বিরোধিতা, ভারতের অপপ্রচার, ভারতের ষড়যন্ত্র, ভারতের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়ব, এই সকল কথা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। অর্থাৎ তারা সেই সাধারণ মানুষকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিলেন, আন্তর্জাতিক মহলকে কার্যত পাত্তাই দিলেন না, উল্টে তারা সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে গেলেন ফের একবার। এবার ভারতের কোন চক্রান্তের বিরুদ্ধে তারা লড়বেন? চিন্ময় কৃষ্ণ দাসকে বিনা বিচারে বিনা অপরাধে জেলে বন্দি করে রেখেছেন এতদিন, এটা কি ভারতের চক্রান্ত? তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে, এটা কি ভারতের চক্রান্ত? তাকে যে সকল ধারা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে সেগুলো তো বাংলাদেশের আইন সমাজের একটা পার্ট। শুধু তাই নয়, তাকে জেলে ভরার পর তার বিচার হচ্ছে না, তার আইনজীবী এজলাসে উপস্থিত থাকতে পারছেন না। এগুলো কি ভারতের চক্রান্ত? নিঃসন্দেহে নয়। তারা ভারতের চক্রান্ত খুঁজতে গিয়ে আলটিমেটলি নিজের দেশের যে ভবিষ্যৎ দিনের পর দিন খারাপ করে ফেলছেন তা হয়তো তারা বুঝতেও পারছেন না। যাই হোক, ব্যবসা বাণিজ্যের কথায় ফিরি। ব্রিটেনের পার্লামেন্ট তাদেরকে কার্যত নিষিদ্ধ ঘোষণা করার ডাক দিয়েছে। তারা ব্রিটেনের ট্রাভেলারকে সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছে বাংলাদেশে যেন এই মুহূর্তে কেউ ভ্রমণ না করে। ব্রিটেন কোথায় কি বলবে, ব্রিটেনের পার্লামেন্টে কি বিষয়ে আলোচনা হবে, এমনকি কালকে জাতিসংঘে খ্রিস্টান অ্যাসোসিয়েশন অফ ইউরোপ বাংলাদেশ তারা যে ভাষণ দিয়েছে এর পিছনেও কি ভারতের চক্রান্ত তারা খুঁজে পায়? এই প্রশ্ন কিন্তু আমার থেকে যায়। কালকে জাতিসংঘে যেভাবে খ্রিস্টান অ্যাসোসিয়েশন অফ ইউরোপ এই হিন্দু নির্যাতন নিয়ে ভাষণ দিয়েছে, যেভাবে জাতিসংঘে মোহাম্মদ ইউনূসকে কার্যত উলঙ্গ করে দেওয়া হয়েছে, তা নিয়ে বাংলাদেশের মিডিয়ায় একটা লাইনও কিন্তু লেখা হয়নি। তারা সর্বক্ষেত্রে ভারত বিরোধিতা খুঁজে পাচ্ছেন। অর্থাৎ জাতিসংঘে কোথায় কি বলা হবে তার পিছনেও এবার দুদিন পর ওরা ভারত বিরোধিতা দেখতে পাবেন, ভারতের ষড়যন্ত্র দেখতে পাবেন। কালকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সরাসরি মুখ খুলেছেন। তারা বলেছেন গণতন্ত্রের জন্য তারা লড়বেন, বাংলাদেশ ইস্যু তারা নজরে রেখেছেন, এবং সকলের জুডিশিয়ারি সিস্টেম যেন এর সুবিধা সকলে পায় সে বিষয়ে আমেরিকা কিন্তু নিশ্চিত করতে বলেছে বাংলাদেশ প্রশাসনকে। এবার এটাও কি ভারতের চক্রান্ত? নিঃসন্দেহে নয়। অর্থাৎ সর্বক্ষেত্রে ভারতের চক্রান্ত যারা খুঁজে পান তারাই যে বাংলাদেশকে নিয়ে বৃহত্তর ষড়যন্ত্র বা চক্রান্ত করছে, সেটাই একটা বড় যদি বলা হয় সত্য উদ্ঘাটনের মতো বিষয় এখন কিন্তু এস্টাবলিশড হয়ে গেছে। আর এই পুরো বিষয়টায় বিএনপির রাজনীতি কিন্তু মানুষের কাছে সুস্পষ্ট হচ্ছে না। তারা যে কি করবে, তাদের যে দিক নির্দেশ, তারা যে কি করতে চায় সেটাই কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছেন না। তারা রাষ্ট্রপতি সরানো ইস্যুতে কার্যত অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র বিরোধিতা করেন,
এর পরবর্তীকালে তারা ভারতের হাই কমিশনারের সাথে একটি মিটিং করলেন। তারা ভাবলেন যদি এখানে নির্বাচন হয় ভারতকে পাশে দরকার, বা যদি নির্বাচনে তারা জয়লাভ করেও ফেলে তাহলে ভারতকে ছাড়া তারা এগোতে পারবে না, তার জন্য ভারতের সঙ্গে তারা সম্পর্ক রাখতে শুরু করলেন। অন্যদিকে বিএনপির একাধিক নেতাদের কার্যত ভারতকে হুমকি দেওয়ার কাজে লাগিয়ে দিলেন এই বিএনপি পার্টি। অর্থাৎ তারা কখন কি করছেন বা কি করতে চাইছেন তারা নিজেরাও কিন্তু বুঝতে পারছেন না। তবে কালকে আরও একটা চিত্র আমাদের সামনে এলো। দেখা গেল পাক হাই কমিশনার খালেদা জিয়ার সঙ্গে মিটিং করলেন, তাও আবার গোপনে তার বাড়িতে গিয়ে। এবার বিএনপি ভারতকে ছেড়ে পাকিস্তান প্রীতি সকলের সামনে এস্টাবলিশ হলো। যদিও এই বিএনপির পাকিস্তান প্রেম এর অনেক আগেই কিন্তু ভারত জানতো, তার জন্য বিএনপি থেকে কিন্তু একটা দূরত্ব বজায় রাখছিল। কিন্তু বিএনপির পলিটিক্স যেহেতু সরকার বিরোধী ছিল, বিএনপি যেহেতু এই ইউনিট সরকারের সর্বক্ষেত্রে বিরোধিতা করছিল, তার জন্য কিন্তু এই ইন্টারনাল পলিটিক্সে ভারতবর্ষ এখনো অবধি কোনো কিছুতে মুখ খোলেনি। একটা রাজনৈতিক দলের কার্যকলাপ সেই দেশের ভবিষ্যৎকে নির্ধারণ করে। জিও পলিটিক্সে একটা দল যখন ক্ষমতায় থাকে না তখন তারা কি বলছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করা হয়। আর এই বিএনপি স্ট্যান্ড যদি আপনারা দেখেন তাহলে দেখবেন প্রত্যেক দিন এরা নতুন নতুন কথাবার্তা বলছেন। তারা এই উপদেষ্টাদের চ্যাংরা ছোড়া ছাত্র, এরা দেশ চালানোর কি বোঝে, এরা জনপ্রিয়তার জন্য রাজনীতি করছেন, এই রকম কথা কিছুদিন আগে তারা বলছিলেন। কালকে আবার বেরিয়ে তারা ভারতকে হুমকি দিতে শুরু করে দিয়েছেন। মানে যে পারছে ভারত বিরোধী কথাবার্তা বলছেন, যে পারছে ভারতকে হুমকি দিচ্ছেন। মানে বাংলাদেশ জুড়ে ভারতকে নিয়ে যত আলোচনা হয়, ভারতে বোধহয় বাংলাদেশকে এতটা গুরুত্ব সহকারে আলোচনার কেন্দ্রবিন্দুতেও নিয়ে আসা হয় না। নিঃসন্দেহে এখন ভারতের একাধিক মিডিয়া প্রতিবাদ করছেন, কারণ যারা ভারতের পতাকা পায়ের তলায় মারাতে পারে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া উচিত, কড়া শাস্তি তাদেরকে দেওয়া উচিত বলে ভারতীয়রা বিশ্বাস করেন। কিন্তু যখন শেখ হাসিনা ছিলেন তখন তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা এত তলানিতে যায়নি। ভারত ঠিক করেছেটা কি সেই প্রশ্নের উত্তর এই বিএনপি নেতা বা এই জামাতের নেতাগুলো কিন্তু সত্যি দিতে পারবেন না। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কালকে ভারতবর্ষের পক্ষ থেকে এক অফিসিয়াল ঘোষণা হয়ে গেছে, 10ই ডিসেম্বর ভারত একজন প্রতিনিধি পাঠাচ্ছেন বাংলাদেশে, যা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণটা কি? ভারতের যে বিদেশ সচিব বাংলাদেশ সফরে যাচ্ছেন তার নেপথ্যে কারণগুলো কি হতে পারে? কেনই বা এই মুহূর্তে ভারতের বিদেশ সচিবকে বাংলাদেশে পাঠাচ্ছে জয়শঙ্কর? এই একাধিক প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই প্রতিবেদনে আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে কালকে বাংলাদেশ সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। তারা পাকিস্তানের ভিসার ক্ষেত্রে বিভিন্ন নিয়ম শিথিলতা এনেছে। বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়টি সার্ভিস ডিভিশন থেকে বিদেশ মন্ত্রকের কাছে কিন্তু অ্যাপ্রুভালের জন্য পৌঁছে গেছে। পাশাপাশি বাংলাদেশ দূতাবাস এবং ডেপুটি হাই কমিশনারকেও তারা চিঠি লিখে বলেছে পাকিস্তানের ভিসা এবার থেকে সহজে দেওয়া হবে। অর্থাৎ যে কথাগুলো কিছুদিন আগে ভারতবর্ষ বলেছিল পাকিস্তানকরণ করার যে চেষ্টা মোহাম্মদ ইউনূস করছেন, তাতে কিন্তু সরকারিভাবে শিলমোহর কালকে অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দিল। অর্থাৎ তারা যে পদক্ষেপ নিলেন তার পাল্টা পদক্ষেপ হিসাবে আন্তর্জাতিক মহল কি করবে তা তারা কিন্তু ভাবছেনই না, যা জিও পলিটিক্যাল সিনারিওতে অত্যন্ত বিপজ্জনক একটা বিষয়। মনে রাখতে হবে আমেরিকা কিন্তু স্পাইয়ের এজেন্সির হেডে তুলসী গ্যাবটকে বসিয়েছেন, যিনি ঘোষিত পাকিস্তান বিরোধী। সেই ব্যক্তিকে আমেরিকা কিন্তু মাথার উপরে বসিয়েছেন। শুধু তাই নয়, পাশ্চাত্যের একাধিক দেশ কার্যত পাকিস্তানের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেন, কারণ তারা বিশ্বাস করেন পাকিস্তান যে ধরনের রাজনীতিতে বিশ্বাস করে তা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক পরিবেশের পক্ষে যথার্থ রাজনীতির বার্তা দেয় না। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ দিনের পর দিন পাকিস্তান প্রীতি দেখাচ্ছেন। আর এখানেই ভারতবর্ষ একজন প্রতিনিধি বাংলাদেশকে পাঠাচ্ছেন, সেখানেই কিন্তু অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বলে আমার ব্যক্তিগত স্তরে মনে হয়। এবার প্রশ্ন হলো, ভারতবর্ষ কেন এই মুহূর্তে একজন বিদেশ সচিবের মতো পদাধিকারীকে বাংলাদেশে পাঠাচ্ছেন? দেখুন, প্রথমেই বলে দিই, ভারতবর্ষে এবং বাংলাদেশের বর্তমান সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে সে বিষয়ে কোনো দ্বিমত নেই। এই প্রেক্ষাপটে ডিপ্লোম্যাসি সব থেকে বড় হাতিয়ার কিন্তু ভারতবর্ষের। প্রধানত 5 থেকে 6টা বিষয় যা স্পষ্টভাবে বাংলাদেশকে জানিয়ে দেওয়া হবে ভারতবর্ষ কিন্তু কোনোভাবে এন্টারটেন করবে না। অন্তত পতাকা পোড়ানোর পর এবং যেভাবে বাংলাদেশের রাজনীতিবিদরা স্বয়ং সরকারি পদে থাকা ব্যক্তিরা ভারতকে বিরোধী করে যে কথাবার্তাগুলো আন্তর্জাতিক মহলে বলছেন, এরপরে কার্যত
হুঁশিয়ারি দিতেই এই ধরনের বিদেশ সচিব পদমর্যাদার এক ব্যক্তিকে জয়শঙ্কর কিন্তু বাংলাদেশে পাঠানোর একটা দায়িত্ব দিলেন। কিছুদিন আগে আরএসএস মোদীকে স্পষ্টভাবে বলেছিলেন, কড়া অ্যাকশনে যাও, আন্তর্জাতিক মহলকে জোটবদ্ধ করো, না হলে এই বাংলাদেশকে কিন্তু থামানো সম্ভব হবে না। পরবর্তীকালে আমেরিকা কিন্তু মুখ খুলল। ভারত যখন আমেরিকা মুখ খুলল তখন কিন্তু সিদ্ধান্ত নিল তাদের এই প্রতিনিধি অফিসিয়ালি বাংলাদেশে যাবেন, কারণ ভারতবর্ষ বুঝে গেছে আন্তর্জাতিক স্তরে জোট গঠন করতে ভারতবর্ষই একমাত্র পাইনিয়ার হিসাবে এগিয়ে আসতে পারে। শুধুমাত্র আমেরিকা নয়, ব্রিটেনের সরকার যেভাবে বাংলাদেশকে নিষিদ্ধ ঘোষণা করার দিকে এগোচ্ছে, ঠিক সেখানে ভারতবর্ষের এই ধরনের হুঁশিয়ারি নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের কাছে অত্যন্ত বড় বিপর্যয় নিয়ে আসতে পারে। প্রধানত 5টা বিষয়, যে 5টা বিষয় ভারতবর্ষ স্পষ্টত এই ইউনূস সরকারকে জানিয়ে দেবে তারা কিছুতেই মেনে নেবে না। যদি মেনে না নেয় তাহলে পরবর্তীকালে কড়া অ্যাকশনের দিকে এগোতে পারে ভারতবর্ষ। কিন্তু এই অফিসিয়াল মিটিং নিঃসন্দেহে সেই কড়া অ্যাকশনের প্রিম্যাচিওর স্টেপ, অর্থাৎ আগের ধাপ। অর্থাৎ পরবর্তীকালে যদি এই বিষয়টা জাতিসংঘে যায়, ভারতবর্ষ কিন্তু স্পষ্ট বলে দিতে পারবে আমরা মিটিংয়ে এই ধরনের বিষয়গুলো চর্চার আয়তায় এনেছিলাম, ওরা শোনেনি, ফলে আমাদের কাছে কিন্তু করার মতো আর কিছুই নেই। প্রথম যে ইস্যুটা হতে পারে তা নিঃসন্দেহে হিন্দুদের উপর অত্যাচার, যেটা নিয়ে ভারতবর্ষ লাগাতারভাবে সরব ছিল। অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসকে কেন গ্রেফতার করা হলো, কেন গ্রেফতার করার পরে তাকে আইনজীবী সুবিধা দেওয়া হচ্ছে না, নিঃসন্দেহে এই পার্টিকুলার ইস্যুটা নিয়ে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের ঝড় বইতে পারে এবং এটাই স্বাভাবিক। ভারতবর্ষের কাছে মানে এই পুরো বিষয়টার বিরোধিতা করা ছাড়া, হুঁশিয়ারি দেওয়া ছাড়া কিন্তু আর কোনো প্ল্যান বি নেই। পাশাপাশি পাকিস্তান প্রীতি, কালকে পাকিস্তানের ভিসা সহজ করার পাশাপাশি যে চট্টগ্রাম বন্দর কার্যত ভারতকে লিজে দিয়েছিলেন শেখ হাসিনা, সেখানে করাচির জাহাজ এসে পৌঁছাবে। অর্থাৎ এই পাকিস্তান প্রীতি ভারতবর্ষ কোনোভাবেই মেনে নেবে না, তা অনেকেই হয়তো বুঝতে পারছেন। মিটিংয়ে স্পষ্টত বুঝিয়ে দেওয়া হবে আপনারা নয় পাকিস্তানকে নয় ভারতবর্ষকে বেছে নিন, আর যদি পাকিস্তানকে বেছে নেন তাহলে এর কনসিকুয়েন্সগুলো কি হতে পারে, তার আফটার এফেক্টসগুলো কি হতে পারে, আন্তর্জাতিক স্তরে আপনাদের জায়গাটা কি হতে পারে, তা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। কারণ এই পাকিস্তানকে একাধিক দেশ স্যাংশন লাগিয়েছে, এই পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য কেউ করে না, এই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ, স্বয়ং IMF এদেরকে হুঁশিয়ারি দিয়েছে। এরপরেও যদি আপনারা পাকিস্তানকে বেছে নেন তাহলে আপনাকে ভারত কোনোভাবে আর সহায়তা করবে না, তা কিন্তু কার্যত মিটিংয়ে বুঝিয়ে দেওয়া হবে, তা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই কিন্তু বলতে শুরু করেছেন। পরবর্তীকালে সীমান্ত সমস্যা, বর্তমানে লাস্ট 3 মাস যদি আপনারা দেখেন, বিজেপি এবং বিএসএফ এর মধ্যে একাধিক বিষয়ের সংঘাতের চিত্র কিন্তু এসেছে। বিএসএফ চাইলেই কোনো পাল্টা করা অ্যাকশন নিতে পারত, কিন্তু একজন প্রভাবশালী দেশ কোনোভাবেই প্রথমে অ্যাকশনের পথ বেছে নেয় না। কিন্তু এই মিটিংয়ে যেখানে ভারতের বিদেশ সচিব স্বয়ং উপস্থিত থাকবেন, সেখানে কাঁটাতার দাওয়াকে নিয়ে যে সমস্যার কথা উঠে আসবে তা নিঃসন্দেহে অ্যাড্রেস করতে হবে বাংলাদেশের ইউনূস সরকারকে। পাশাপাশি অনুপ্রবেশকারী সমস্যা ইউনূস সরকার গুরুত্বই দেয় না, সেই পুরো বিষয়টাকে কিন্তু কার্যত অ্যাকসেপ্ট করা ছাড়া ইউনূস সরকারের কাছে আর কিছুই বাকি থাকবে না। যদি ইউনূস সরকার অ্যাকসেপ্ট না করেন তাহলে গো অ্যাজ ইউ লাইক, অর্থাৎ যেমন খুশি সাজর মতো যেমন খুশি করো, এই রকম একটা সিদ্ধান্তে ছাড়পত্র কিন্তু মোহাম্মদ ইউনূস সরকারই ভারতের হাতে তুলে দেবে বলে আমার ব্যক্তিগত অভিমত। পাশাপাশি নিঃসন্দেহে যেভাবে ভারত বিরোধী প্রচার করা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ জুড়ে যেভাবে ভারতের নাম আন্তর্জাতিক স্তরে খারাপ করা হচ্ছে, যেভাবে ভারতই বাংলাদেশের সমাজকে কার্যত ঘেঁটে দিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, ঠিক সেখানে সেই প্রচার থেকে ভারতবর্ষ যে বিরত থাকতে চায়, অন্তত ভারত বিরোধী প্রচার কিসের জন্য, এই জবাব কিন্তু মোহাম্মদ ইউনূসকে কার্যত এই মিটিংয়ে চাওয়া হবে 10ই ডিসেম্বর। আর ভারতের পতাকা যেভাবে কার্যত পায়ের তলায় মারিয়ে দেওয়া হয়েছে, এরপরে জবাবটা অন্তত ভারতবর্ষের পক্ষ থেকে মোহাম্মদ ইউনূসকে চাওয়া হবে, তাই একাধিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই কিন্তু বলতে শুরু করে দিয়েছেন। হিন্দুস্তান টাইমসে সর্বশেষ যে পয়েন্টটি সামনে এসছে তা হলো শেখ হাসিনাকে নিয়ে কথা, যেটা মোহাম্মদ ইউনূস কালকে বলেছেন যদি বিচারে তিনি দোষী প্রমাণিত হয় তাহলে শেখ হাসিনাকে ভারতের থেকে তিনি আবার চাইবেন। অর্থাৎ শেখ হাসিনা প্রসঙ্গ কিন্তু এই মিটিংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। ভারতবর্ষ কি এই শেখ হাসিনা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করবেন, নাকি শেখ হাসিনা ইস্যুতে ভারতের বিদেশ সচিব, বিদেশ মন্ত্রক বা পররাষ্ট্র মন্ত্রক এতদিন যেভাবে এগিয়ে গেছে,
মানে যেভাবে বাংলাদেশকে পাত্তা দেয়নি সেই পুরো বিষয়টাও এই মিটিংয়ে কিন্তু উঠে আসবে। অত্যন্ত ইন্টারেস্টিং একটা পয়েন্ট, শেখ হাসিনা ইস্যুতে ভারতবর্ষ ঠিক কোন অবস্থানে আছে, বাংলাদেশ সরকার যদি এই পুরো বিষয়টা উত্থাপিত করে তাহলে ভারতবর্ষ কি এর পাল্টা কোনো জবাব দেবে, এই প্রশ্ন কিন্তু থাকলো। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় শেখ হাসিনা ইস্যুতে ভারতবর্ষ বাংলাদেশকে কার্যত কোনো প্রশ্নের উত্তর দিতেই বাধ্য নয়, কারণ শেখ হাসিনা এখনো আইনত অপরাধী নন, শেখ হাসিনা এখনো নির্বাচিত প্রধানমন্ত্রী, এবং শেখ হাসিনাকে যেরকম অতিথি আপ্যায়নে ভারত সরকার রেখেছে এবং ভারতে থাকার পরও তিনি যেভাবে প্রত্যেকটা ইস্যু নিয়ে মুখ খুলেছেন, এরপরে শেখ হাসিনার দিকেই ভারতের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং বিদেশ মন্ত্রকের যে সম্পূর্ণভাবে ভোট থাকবে তা নিশ্চিতভাবে বলা যায়। সব মিলিয়ে আরএসএস এর কড়া অ্যাকশন নেওয়ার পর মোদির এই ধরনের সিদ্ধান্ত, অর্থাৎ বাংলাদেশে লোক পাঠাও, ডিপ্লোম্যাসির মাধ্যমে পুরো বিষয়টা মেটানোর চেষ্টা করো, কড়া হুঁশিয়ারি দাও, না হলে আমরা অন্য কথা ভাববো, এই বার্তা দেওয়ার যে চেষ্টা তা নিঃসন্দেহে আন্তর্জাতিক মহলকে কিন্তু চমকে দিয়েছে। এবং 10ই ডিসেম্বর এই হাই ভোল্টেজ মিটিংয়ের আউটকাম কি হয় তার উপর ভারত বাংলাদেশের ভবিষ্যৎ অনেকটা কিন্তু নির্ভর করবে। ব্যবসা বাণিজ্যের কথা আর নাই বললাম। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং এই মিটিংয়ের আপডেটেড ভার্সন আমি নিঃসন্দেহে ভিডিও আকারে আপনাদের সামনে প্রকাশ করব। ধন্যবাদ।